বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শফিক টিচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে পদার্থবিজ্ঞানের গতি সংক্রান্ত কিছু প্রশ্ন এর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নই হলো হোয়াট ইজ ডিস্টেন্স, অর্থাৎ দূরত্ব কী। প্রশ্নটা আমি লিখে নিচ্ছি। লক্ষ্য করুন, আমি পথ চলার জন্য কিছু বিন্দু নির্দিষ্ট করছি। কোনো এক ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসলো, পরে সে সি বিন্দুতে চলে গেল, পরে সে ডি, এরপরে ই, এরপরে এফ, পুনরায় এতে ফিরে আসলো। এই ব্যক্তি এ বিন্দু থেকে পথ চলতে শুরু করছে, প্রথমে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে এফ বিন্দুতে, এবং পুনরায় সে এ বিন্দুতে ফিরে আসছে। এটা হইল তার অতিক্রান্ত দূরত্ব। এখানে তার অতিক্রান্ত দূরত্ব 6 একক। এখানে তার অতিক্রান্ত দূরত্ব 6 একক। আমি ধরে নিলাম এ থেকে বি 1 একক, বি থেকে সি 1 একক, সি থেকে ডি 1 একক, ডি থেকে ই 1 একক, ই থেকে এফ 1 একক, এফ থেকে এ 1 একক। এভাবে করে সে 6 একক দূরত্ব সে অতিক্রান্ত করছে। এখানে তার অতিক্রান্ত দূরত্ব হলো 6 একক। আমার নেক্সট প্রশ্ন হলো হোয়াট ইজ স্পিড। নেক্সট কোয়েশ্চন হলো হোয়াট ইজ স্পিড, অর্থাৎ দ্রুতি কি। প্রথমটা ছিল দূরত্ব, দূরত্ব কি। এবার হলো দ্রুতি কি। দ্রুতি হলো এই যে আমার 6 একক পথ অতিক্রান্ত হলো বা 6 একক দূরত্ব অতিক্রম হলো, কত সময়ে তা অতিক্রান্ত হলো তাদের অনুপাত। অর্থাৎ প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হলো দ্রুতি। আমি আবারও বলছি, প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্বই হলো দ্রুতি। তাহলে 6 একক দূরত্ব অতিক্রম করছি 6 একক সময়ে। আমি দূরত্ব এর এসআই একক মিটার নিয়ে নিলাম এবং সময়ের এসআই একক সেকেন্ড নিয়ে নিলাম। তাহলে আমার যা ফলাফল আসে সেটা হলো 1 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার দ্রুতি। আমার এই আলোচনা থেকে কি পাইলাম, যে দূরত্ব এবং সময়ের অনুপাতই হলো দ্রুতি। দূরত্ব এবং সময়ের অনুপাতই হলো দ্রুতি। অতএব আমরা লিখতে পারি দূরত্ব হলো ডিস্টেন্স। এই যে দেখেন, দূরত্ব হলো ডিস্টেন্স, অতএব ডি। আর এই এস হইল সময়ের এসআই একক অর্থাৎ টি, অর্থাৎ ডি বাই টি সমান হলো স্পিড। আমার নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ সরণ কি। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ কি। এই সরণ নির্ণয়ের জন্য আমি আবার একটা পথ নির্দিষ্ট করে নিচ্ছি। আগের পথটা দিয়ে করা যাবে না, তার কারণ আগের পথটা হলো, এই পথটা হলো স্কেলার, এটা হলো ভেক্টর। এই দুইয়ের ভিতরে তফাৎ হলো স্কেলারের নির্দিষ্ট কোনো দিক নেই, কিন্তু ভেক্টরের নির্দিষ্ট দিক আছে। এই জন্য দুইটি এক ছবি দিয়ে করা সম্ভব হবে না।
ব্যাস হয়ে গেল আমার পথ। এখন হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, সরণ কতটুকু। এখন এই ব্যক্তি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার এই বিন্দুতে ফিরে আসে, সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট হবে 0, কারণ সে মূল বিন্দু থেকে এক বিন্দুও নড়েনি। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি, সি, ডি, ই, এফ, অথবা আবার পুনরায় সে এ বিন্দুতে ফিরে আসে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে 0, অর্থাৎ তার সরণ হবে 0, কারণ সে মূল বিন্দু থেকে একটুও সরেনি। আর যদি আমি ডিস্টেন্সের বেলায় বিবেচনা করতাম, তাহলে এ বিন্দু থেকে বি, পরে সি, ডি, ই, এফ, এ ফিরে আসলে ডিস্টেন্সের সময় সে 6 একক দূরত্ব অতিক্রম করছে। কিন্তু ডিসপ্লেসমেন্টের সময় যদি সে একই বিন্দু থেকে পথ চলতে শুরু করে যদি পুনরায় একই পথে ফিরে আসে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে 0। এই দুইটার ভিতরে আসমান জমিন তফাৎ। ডিস্টেন্সের সময় তার দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 6 একক, আর ডিসপ্লেসমেন্টের সময় তার সরণ হয়েছে সবচেয়ে ন্যূনতম, অর্থাৎ 0। এই জন্যেই একটা হলো ভেক্টর, এই ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর, আর ডিস্টেন্স হচ্ছে স্কেলার। আরও সহজে বোঝার জন্য আমি যদি এ থেকে ডি বিবেচনা করলাম, যে এ থেকে এই ডিতে, অর্থাৎ এই যে ভেক্টর চিহ্ন দিলাম, এ থেকে ডিতে আমি ডিস্টেন্স পরিমাপ করব। এ থেকে ডিতে আমি ডিস্টেন্স পরিমাপ করব। সেক্ষেত্রে লক্ষ্য করুন, এ থেকে ডিতে ডিস্টেন্স পরিমাপ করলে আমার 2 একক হবে। এই 1 একক, এই 1 একক, 2 একক। কিন্তু আমি যদি এ থেকে ডি পর্যন্ত ডিসপ্লেসমেন্ট বিবেচনা করি, তাইলে হবে 2 একক। আর এ থেকে ডি পর্যন্ত যদি ডিস্টেন্স বিবেচনা করি, তাহলে তা হবে 3 একক। এই যে ব্যবধান। আমি আবারও বলছি, আমি এ থেকে যদি ডি পর্যন্ত ডিস্টেন্স বিবেচনা করি, তাহলে তা হবে 3 একক। আর এ থেকে যদি ডি পর্যন্ত আমি ডিসপ্লেসমেন্ট বিবেচনা করি, তাহলে তা হবে 2 একক। এই হলো ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের ভিতরে পার্থক্য। এরপরে আসলাম আমার নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ভেলোসিটি। হোয়াট ইজ ভেলোসিটি? হ্যাঁ, খুবই সহজ কোশ্চেন। এখন এই যে আমার ডিসপ্লেসমেন্ট যে হইল, এ থেকে ডি পর্যন্ত যে আমার ডিসপ্লেসমেন্ট হইল, এই ডিসপ্লেসমেন্টটা কয় একক সময়ে সম্পাদন হয়েছে, তার অনুপাতই হলো ভেলোসিটি। এই যে ডিসপ্লেসমেন্টটা ঘটলো, তা কয় একক সময়ে এই ডিসপ্লেসমেন্টটা ঘটলো, তাই হলো তার ভেলোসিটি। আমি লক্ষ্য করছি, এ থেকে ডি পর্যন্ত আমার ডিসপ্লেসমেন্ট হলো 2 একক, এবং অতিক্রান্ত সময় হলো 1, 2, 3 একক হলো আমার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সময়। এবার আমি দূরত্বের এসআই একক মিটার লিখে নিচ্ছি, আর সময়ের এসআই একক সেকেন্ড লিখে নিচ্ছি। তাহলে আমার ফলাফলকে দাঁড়ায় 2/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি শিখলাম, যে ডিসপ্লেসমেন্ট এবং সময়ের অনুপাতই হলো ভেলোসিটি। আমি আবারও বলছি, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ এবং তার সময়, অর্থাৎ যে সময় যত সরণ ঘটছে তাদের অনুপাতই হলো ভেলোসিটি বা বেগ। অতএব আমরা লিখতে পারি, এখানেও ডিসপ্লেসমেন্ট, এই জন্য ডি, আর একক সময় হলো টি, সময়ের একক, এটা হলো ভেলোসিটি। আমরা লক্ষ্য করি স্পিড এবং ভেলোসিটির সূত্র কিন্তু একই হলো, কিন্তু ব্যবধান হলো শুধু ডিস্টেন্সের সময় কোনো সদিক থাকবে না, এটা একটা স্কেলার রাশি, আর ভেক্টরের সময় সদিক থাকবে, এই যে এরকম সদিক থাকবে, এটা একটা ভেক্টর রাশি। এই যে এরকম সদিক থাকবে, এটা একটা ভেক্টর রাশি।
এটা একটা ভেক্টর রাশি। এরপর আমাদের পরবর্তী কোশ্চেন হলো হোয়াট ইজ এক্সিলারেশন। আমাদের নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ এক্সিলারেশন। হোয়াট ইজ এক্সিলারেশন অর্থাৎ ত্বরণ কি। একটু ছক কাগজের দিকে তাকাই। একটু ছক কাগজের দিকে যদি তাকাই, দেখুন আমি ও ওয়াই অক্ষ এই অক্ষকে আমি বেগ ধরে নিছি এবং ও এক্স অক্ষ এই অক্ষে আমি সময় অর্থাৎ টাইম নিয়ে নিলাম। এখন আমার সময় যত গড়াচ্ছে, অর্থাৎ যখন আমার একক সময়, তখন একক ভেক্টর, এই যে লক্ষ্য করুন, এই যে সময় যত গড়াচ্ছে বেগ তত বাড়ছে। ঠিক এই যে সময় যত গড়াচ্ছে বেগ তত বাড়ছে, আবারও সময় যত গড়াচ্ছে, এই যে সময় যত গড়াচ্ছে বেগ তত বাড়ছে। হ্যাঁ, এভাবে সময়ের সাথে সাথে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে। কাজেই এই সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের যে হার, এটি হলো এক্সিলারেশন। সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের যে হার 1 2 3 1 2 3, এই যে সময়ের সাথে সাথে যে বেগ পরিবর্তনের হার, এটাই হলো আমার এক্সিলারেশন বা ত্বরণ। তাহলে আমি দেখি আমার শুরুতে কোনো বেগ ছিল না, আমার শেষে যেই একটা বেগ পাওয়া গেছে। কাজেই আমার শেষের বেগ বড়, এই জন্য ভি মাইনাস শুরুর বেগ ইউ নিয়ে নিলাম। এবং এটা সময়ের সাথে সাথে, এই যে টি, সময়ের সাথে সাথে এই বেগের পরিবর্তন হয়েছে। তাহলে একক সময়ে বেগের যে পরিবর্তন হয়েছে, তাই হলো এক্সিলারেশন। তাহলে আমি সংজ্ঞা থেকে কি পাইলাম? সময় সাপেক্ষে বেগ পরিবর্তনের হারই হলো এক্সিলারেশন। অন্যভাবে বলা যায়, একক সময়ে বেগের যে পরিবর্তন হয়েছে, প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয়েছে তাই এক্সিলারেশন। অন্যভাবে বলা যায়, বেগ পরিবর্তন এবং সময়ের অনুপাত, এই দুইটাই হলো এক্সিলারেশন। বেগের পরিবর্তন এবং সময়ের অনুপাত, এই বেগের পরিবর্তন এবং সময়ের অনুপাতই হলো এক্সেলারেশন। অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হারই হলো এক্সেলারেশন। অবশ্যই এই মানটা ধনাত্মক হবে, কারণ আমার ছক উপরের দিকে ঊর্ধ্বগামী ছিল, এটা অবশ্যই ধনাত্মক হবে। এবার আসি আমার নেক্সট কোশ্চেন, ডিক্লারেশনের। হোয়াট ইজ ডিক্লারেশন? হোয়াট ইজ ডিক্লারেশন? মন্দন কি? ছক কাগজের দিকে একটু লক্ষ্য করি। আমি ও ওয়াই অক্ষে বেগ এবং ও এক্স অক্ষে সময় নিয়ে নিলাম। এখন দেখুন,
এটা আমার সর্বোচ্চ বেগ, ধরে নিলাম আমি 3, এটা আমার সর্বোচ্চ বেগ। তো 3 সময়ে, সরি 1 সেকেন্ড সময় আমার বেগ ছিল, এই যে 1 সেকেন্ড সময় আমার বেগ ছিল 3। 1 সেকেন্ড সময় 1 2 3 1 সেকেন্ড সময় আমার বেগ ছিল 3। ঠিক একইভাবে 2 সেকেন্ড সময় আমার বেগ হল 2, অর্থাৎ সময় বাড়তেছে বেগ কমতেছে। আমার 3 সেকেন্ড সময় আমার বেগ হইল 1। এই যে আমার সময়ের সাথে সাথে যে আমার বেগের পরিবর্তন ঘটতেছে এবং তা নিম্নগামী, এটাই হলো ডিক্লারেশন। আমার সময়ের সাথে সাথে বেগ কমতেছে। আমার সময় যখন 1 সেকেন্ড ছিল তখন বেগ ছিল 3, যখন আমার সময় 2 সেকেন্ড তখন বেগ হয়েছে 2, যখন আমার সময় 3 সেকেন্ড তখন বেগ হয়েছে 1। এই যে আমার সময় যত গড়াচ্ছে তত বেগের পরিবর্তন হচ্ছে এবং বেগ কমতেছে, এবং এই কার্ভ নিচের দিকে, অর্থাৎ বেগ কমতেছে। তো কাজেই এটা ঋণাত্মক হবে। তাহলে আমি সংজ্ঞা থেকে পাই যে ভি মাইনাস ইউ বাই টি। লক্ষ্য করুন এখানে ভি এর মান কিন্তু ছোট হবে, কারণ তা ক্রমশ কমতেছে, কাজেই ভি এর মানটা ক্রমশ ছোট হবে। আর ইউ এর মান বড় ছিল, অর্থাৎ তার আদিবেগ বড় ছিল, কাজে ইউ এর মান বড় হবে। তো ইউ এর মান বড় থাকে, ভি এর মান ছোট থাকে, এই ফলটা ঋণাত্মক আসবে। আর ঋণাত্মক আসার জন্যই তাকে ডিক্লারেশন বলা হয়। এই মানটা ঋণাত্মক আসবে, এই ঋণাত্মক আসার জন্যই তাকে ডিক্লারেশন বা মন্দন বলা হয়। এতটুকুই ব্যবধান। এই মানটা ধনাত্মক আসবে, এই জন্য তাকে বলা হয় এক্সিলারেশন, ত্বরণ। আর এই মানটা ঋণাত্মক আসবে, এই জন্য তাকে বলা হয় ডিক্লারেশন বা মন্দন। এই হলো দুইয়ের ভিতরে পার্থক্য। এ হচ্ছে সময়ের সাথে সাথে তার বেগ বাড়তেছে, আর এটা হচ্ছে সময়ের সাথে সাথে তার বেগ কমতেছে। এক্সিলারেশনের সময় সময়ের সাথে সাথে তার বেগ ঊর্ধ্বগামী, ডিক্লারেশনের সময় সময়ের সাথে সাথে তার বেগ নিম্নগামী। এটা হলো দুইয়ের ভিতরে পার্থক্য। এরপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সুষম ত্বরণ এবং সুষম বেগের মধ্যকার সম্পর্ক নির্ণয়। অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি এবং ইউনিফর্ম এক্সিলারেশনের মধ্যে সম্পর্ক নির্ণয় হলো এখনকার আলোচ্য বিষয়। প্রথমে আমি একটা ইউনিফর্ম ভেলোসিটি এর ছক এঁকে নিচ্ছি। ইউনিফর্ম ভেলোসিটি এর একটি ছক এঁকে নিচ্ছি। ইউনিফর্ম ভেলোসিটি এর ছক। আমি ও এক্স অক্ষে টাইম লিখে নিচ্ছি এবং ও ওয়াই অক্ষে আমি বেগ লিখে নিচ্ছি। দেখুন, যেহেতু এটা ইউনিফর্ম ভেলোসিটি, আমি লিখে নিচ্ছি। সুষম বেগ, ইউনিফর্ম ভেলোসিটি সুষম বেগ। তো এই সুষম বেগে এর কার্ভ হবে এভাবে।
অর্থাৎ মূল ওএক্সের সাথে সে সমান্তরালে চলবে, এর কার্ভ, এটা হলো ভি। আর এবার আমি একটা ইউনিফর্ম এক্সিলারেশনের ছক এঁকে নিচ্ছি। ইউনিফর্ম এক্সিলারেশনের ছক, ও এক্স ও ওয়াই। ও এক্স অক্ষে আমি টাইম, ওয়াই অক্ষে আমি বেগ লিখে নিচ্ছি। এ কার্ভ হবে এভাবে, আমি লিখে নিলাম ইউনিফর্ম এক্সিলারেশন। ইউনিফর্ম এক্সিলারেশন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ধরে নেই কোনো এক ব্যক্তি এ থেকে বিতে পথ চলল। এই বিন্দুতে থাকা অবস্থায় তার বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড এবং বি বিন্দুতে পৌঁছার সময়ও তার বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড। কাজেই তার অতিক্রান্ত পথ হবে, অর্থাৎ সরণ ঘটবে এস সমান সমান 1 মিটার পার সেকেন্ড ইন্টু, আমি ধরে নিলাম সে 20 সেকেন্ড পথ চলল, অতএব তার অতিক্রান্ত দূরত্ব হইল 20 মিটার। আর আমার এখানে সহজ সূত্র হইল এস সমান ভিটি, 20 মিটার। এবার আসি আমার ইউনিফর্ম এক্সিলারেশনের বেলায়। ধরে নেই কোনো এক ব্যক্তি অথবা সেই একই ব্যক্তি সে এ বিন্দু থেকে পথ চলতে শুরু করছে, বি বিন্দুতে যাইয়া পৌঁছল। শুরুতে তার বেগ ছিল 0 এবং শেষে যাইয়া সে একটা বেগ প্রাপ্ত হলো এবং তা হলো 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড সে বেগ প্রাপ্ত হলো। এখন আমরা তার অতিক্রান্ত পথ বের করব। অতিক্রান্ত পথ বের করার জন্য আমরা এস সমান তার গড় বেগের সূত্রে যাব, অর্থাৎ ভি প্লাস ইউ বাই 2টি। তাহলে কি দাঁড়ায় আমার 2 প্লাস ইউ ইন্টু 20 মিটার পার সেকেন্ড, মিটার অর্থাৎ 20 মিটার পথ সে অতিক্রম করলো। তাহলে আমরা ইউনিফর্ম ভেলোসিটি এবং ইউনিফর্ম এক্সিলারেশনের মধ্যে একটা সুন্দর যোগ সাদৃশ্য পাই। সে যোগ সাদৃশ্য হলো কোনো ব্যক্তি যদি সুষম বেগে যত সময় যে পথ অতিক্রম করে, ওই ব্যক্তি যদি সুষম ত্বরণে একই সময়ে তার দ্বিগুণ বেগ তুলতে পারে, শেষে দ্বিগুণ বেগ তুলতে পারে, তাহলে সে একই পথ অতিক্রম করবে। আমি আবারও বলছি, কোনো ব্যক্তি যদি সুষম বেগে একটা নির্দিষ্ট সময়ে যত দূর অতিক্রম করবে, ঠিক ওই একই ব্যক্তি স্থির অবস্থানে থেকে সে সুষম ত্বরণের মাধ্যমে যদি তার দ্বিগুণ বেগ, অর্থাৎ সুষম বেগের দ্বিগুণ বেগ যদি সে তুলতে পারে, সম ত্বরণে চলে যদি তার দ্বিগুণ বেগ তুলতে পারে, তাহলে সে ওই একই সময়
সে ওই একই সময় পথ চলে সে একই দূরত্ব অতিক্রম করতে পারবে। এটা হলো তাদের দুইয়ের ভিতরে সম্পর্ক। এরপরে আমরা আর একটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করি। সেটা হলো, আমরা অনেক সময় দেখি যে সুতায় বেঁধে কোনো একটা জিনিসকে বৃত্তাকার পথে ঘোরানো হলো। সুতায় বেঁধে কোনো একটা জিনিসকে বৃত্তাকার পথে ঘোরানো হলো, তো সেখানে কি হয়? ইউনিফর্ম স্পিড হয় নাকি ইউনিফর্ম ভেলোসিটি হয়? আমরা এখন সেটা দেখার চেষ্টা করব। অর্থাৎ সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে এভাবে বৃত্তাকার পথে ঘোরানো হলো। সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে, এই যে বৃত্তাকার পথে ঘোরানো হলো। সুতায় বেঁধে কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হলো, এতে কি হলো? এটা কি সুষম ত্বরণের উদাহরণ, সুষম বেগের উদাহরণ, না এটা কিসের উদাহরণ? এটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা একটু লক্ষ্য করি, আমরা একটা নির্দিষ্ট বিন্দু করে নিই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এ থেকে বি এর দিকে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এ থেকে সি এর দিকে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এ থেকে ডি এর দিকে একটা ভেক্টর চিহ্ন দিলাম। আমরা যদি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই ঘূর্ণায়মান বস্তুটি প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করছে। অর্থাৎ কখনো এ ও থেকে এক্সের দিকে, কখনো ও থেকে ওয়াইয়ের দিকে, কখনো ও এক্স এবং ওয়াই এর মাঝখান দিকে। অর্থাৎ প্রতি মুহূর্তে সে দিক পরিবর্তন করছে। প্রতি মুহূর্তে যেহেতু সে দিক পরিবর্তন করছে, কাজে প্রতি মুহূর্তে তার বেগেরও পরিবর্তন হবে, কারণ সে একটা কেন্দ্রমুখী টান অনুভব করবে। এই কেন্দ্রমুখী টান অনুভব করার কারণে প্রতি মুহূর্তে তার বেগের পরিবর্তন হবে। কাজে এটা কোনো অবস্থাতেই সুষম বেগের নয়, কিন্তু সুষম দ্রুতির। কারণ সে এখান থেকে পথ চলতে শুরু করে ওই একই সময় আবার এই একই পথে ফিরে আসে। এটা সুষম দ্রুতির উদাহরণ, কিন্তু সুষম বেগের নয়। অর্থাৎ সুষম স্পিড, অর্থাৎ ইউনিফর্ম স্পিডের ইউনিফর্ম স্পিডের উদাহরণ, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটির নয়। অর্থাৎ এটা সুষম দ্রুতির উদাহরণ, কিন্তু সুষম বেগের নয়। এরপরে আমরা কিছু সূত্র সমীকৃত করার চেষ্টা করব। আমরা যে সূত্রগুলো আগে পাইছিলাম সেখান থেকে আমরা কিছু সূত্র সমীকৃত করার চেষ্টা করি। মনে রাখতে হবে, বিজ্ঞানের যদি কোনো ব্যক্তি এমন নিয়ত করে যে আমি সূত্র মুখস্থ করে বিজ্ঞান করব, তার উচিত যেন সে বিজ্ঞান ছাইড়ে দিয়ে অন্য কোনো গ্রুপে চলে যায়। কারণ বিজ্ঞানে এত শত শত হাজার হাজার সূত্র, এটা কোনোভাবে মুখস্থ রাখা সম্ভব না। এটা অবস্থাতে অবশ্যই প্রত্যেকটা সূত্র সমীকৃত করে মনে রাখতে হবে। কোনোভাবেই এত হাজার হাজার সূত্র এটা মুখস্থ রাখা সম্ভব না। আর মুখস্থ রেখে এই সূত্র দিয়ে আছে সে বাস্তব জীবনে সে কোনো কিছু করতে পারবে, এটাও সম্ভব না। তার ভিতরে ক্রিয়েটিভ ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। আর মূল কথা, সে তো পাশই করতে পারবে না যদি সে সূত্র মুখস্থ করার ধান্দা করে। তাকে অবশ্যই সূত্র বোঝার ধান্দা করতে হবে, যে সূত্র কীভাবে তৈরি হয়েছে ওইটা ধান্দা করতে হবে, ওইটার চেষ্টা করতে হবে তাকে। আসি, আমরা ত্বরণের সূত্রে আমরা পাইছিলাম যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা
পক্ষান্তর করে পাই টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। এটা আমাদের কাজে দিবে। এখান থেকে যদি আমি আর গুণন করে নিই তাহলে আমার কি দাঁড়ায়, এটি সমান সমান ভি মাইনাস ইউ বলতে পারি। তাহলে আমরা ইউ প্লাস এটি সমান সমান ভি, একটা বেগ নির্ণয়ের সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ যদি আমার কখনো ত্বরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, আদিবেগ দেওয়া থাকে, তাহলে আমি শেষ বেগ নির্ণয় করতে পারবো এখান থেকে খুব সহজভাবে। এরপর আসি আমার যে গড় বেগের সূত্র আমার যে জানা ছিল, সেই গড় বেগের সূত্রে ফিরে আসি। সেখানে ছিল এস সমান সমান ভিটি। এরপর গড় বেগে চলে যায়, এস সমান সমান ভি এর জন্য গড় বেগ নিয়ে নিলাম, এই যে গড় বেগ নিয়ে নিলাম ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। অর্থাৎ এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু, এবার টি এর মানটাকে চেঞ্জ করে নিই। আমরা টি এর মান এখান থেকে নিয়ে নেব, এই যে টি এর মানটা এখান থেকে নিয়ে নিলাম, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এ। অর্থাৎ আমি এখান থেকে কী পেলাম, এস সমান সমান, আমি যদি গুণ করে ওকে এখানে নিয়ে আসি তাহলে 2a(s) সমান সমান ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেয়ে গেলাম, বা ইউ স্কোয়ার প্লাস 2as ইউ স্কোয়ার প্লাস 2as সমান সমান ভি স্কোয়ার। এখান থেকে আমি একটা সূত্র বের করে নিলাম। এরপরে আমি যদি অন্য আর একটা সূত্রে যাওয়ার চেষ্টা করি তাহলে সেটা হলো আমি এখান থেকে সূত্রটা নিয়ে নিলাম, যে এস সমান সমান ভি প্লাস ইউ ইন্টু টি বাই 2। এখান থেকে যদি আমি নিয়ে নিই তাহলে ভি এর মানটা আমি বসাই দিই। এই যে আমি এখান থেকে ভি এর মানটা নিয়ে নেব, ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এখান থেকে আমি ভি এর মানটা নিয়ে নিলাম, ভিকে আমি অপসারণ করে দিলাম, প্লাস এই যে ইউ বসিয়ে দিলাম, 2 এর জায়গায় 2 রয়ে গেল, ইন্টু টি। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমার এখানে কি আসবে, এস সমান সমান প্রথমে আসবে এখানে 2 ইউ যোগ করে 2 ইউ ইন্টু টি, এই যে 2 ইউ ইন্টু টি প্লাস 2 এ টি স্কোয়ার। অতএব এখান থেকে আমি সূত্র পাচ্ছি এ সমান সমান 2 কাটা গেলে ইউটি প্লাস এখানে আমার হাফ রয়ে গেল, হাফ এ টি স্কোয়ার। এই পেয়ে গেলাম আমার সূত্র। আমার ব্যবহৃত যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন তা এখান থেকে পেয়ে গেলাম। যে বেগের জন্য একটা পেলাম 1, বেগের জন্যই আর একটা পেলাম, এই যে বেগের জন্যই আর একটা পেলাম 2, এই যে পাইলাম বেগের জন্য একটা, আর সরণের জন্য পাইলাম এখানে একটা, এই যে সমান ভিটি, সরণের জন্য এখানে একটা পাইলাম 3, আর সরণের জন্য এখানে একটা পাইলাম 4। এই 4টা সূত্র আমার এখানে সমীকৃত হয়ে গেল। সরণের জন্য 2টা, এর সমান ভিটি একটা, আর এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একটা, আর বেগের জন্য 2টা পেলাম, সেটা হলো
ভি সমান ইউ প্লাস এটি, আর একটা পেলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর ত্বরণের মন্দনের এটার জন্য আমি আলাদা লিখলাম না। এখন আমরা এখানে কিছু গ্যালিলীয় সূত্রের সাথে আমাদের সমীকৃত করা সূত্রের কিছু মিল দেখাবো। শ্রদ্ধা গ্যালিলীয় স্যার তিনি বলেন যে তার প্রথম সূত্রে যে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা তার প্রথম সূত্র। আর তার দ্বিতীয় সূত্র ছিল বিনা বাধায় পরন্ত বস্তু যে বেগ প্রাপ্ত হবে তা তার সময়ের সমানুপাতিক, এটা তার দ্বিতীয় সূত্র। আমি আবারও বলছি, বিনা বাধায় পরন্ত কোনো বস্তু যে বেগ প্রাপ্ত হবে তা হবে তার সময়ের সমানুপাতিক। সেই হিসাবে যে বেগ প্রাপ্ত হবে অর্থাৎ ভি, তা হবে সমানুপাতিক টি। এখন খেয়াল করুন, এখানে সমানুপাতিক ধ্রুবক আমরা একটু লক্ষ্য করুন যে ও এক্স পথের জন্য এক্সিলারেশন বিবেচনা করি, আর ও ওয়াই পথে আমরা গ্রাভিটির জি ব্যবহার করি। দুইটাই ত্বরণ, ও এক্স পথে এ, ও ওয়াই পথে জি। অর্থাৎ যদি ও এক্স পথে হয় অর্থাৎ গাড়ি চলার পথ, দৌড়ানোর পথ, যদি এরকম পথ হয় অর্থাৎ ভূমির সমান্তরালে যদি পথ হয় তাহলে তা হবে এক্সিলারেশন এ। আর যদি ভূমির সাথে লম্ব হয় তাহলে হবে তা গ্রাভিটি জি। তো তাহলে এখানে আমার সমানুপাতিক ধ্রুবক আসতেছে জি টি। গ্যালিলিও স্যারের সূত্রে বলা হয়েছে যে তার মুক্তভাবে পরন্ত বস্তু অর্থাৎ যার আদিতে কোনো বেগ ছিল না, এই জন্য স্যারের সূত্রতে আদিবেগ উপেক্ষণীয়। যদি আমরা আদিবেগ ধরে নেই আসে তাহলে তা আদিবেগ এর সাথে সংযুক্ত হবে, ইউ প্লাস জিটি হবে। অর্থাৎ গ্যালিলিও সূত্র থেকে আমাদের সাধারণ সমীকরণের মিল। এরপরে স্যারের তৃতীয় সূত্রে বলেন যে বিনা বাধায় পরন্ত বস্তু যে পথ অতিক্রম করবে তা তার দূরত্বের বর্গের সমানুপাতিক। আমি আবারও বলছি, গ্যালিলিও স্যারের 3 নম্বর সূত্র, বিনা বাধায় পরন্ত বস্তু যে পথ অতিক্রম করবে অর্থাৎ যত দূরত্ব অতিক্রম করবে তা হবে তার সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এস সমানুপাতিক টি স্কয়ার। এখানে সমানুপাতিক ধ্রুবক জি আসবে, এখানে সমানুপাতিক ধ্রুবক জি টি স্কয়ার রয়ে গেল। যোগজের নিয়ম অনুসারে যা ঘাত থাকে তার বিপরীত ক্রম হয় সাংখ্যিক সহগ। গ্যালিলিও স্যারের সূত্র অনুসারে এখানে তার আদিতে কোনো বেগ ছিল না। এখন যদি আমরা তার আদিবেগ ধরে নেই তাহলে যা দাঁড়ায় ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। লক্ষ্য করুন, এখানে যদি তার আদিতে বেগ না থাকে তাহলে ইউটি শূন্য হয়ে যাবে, অর্থাৎ ইউর মান 0 হয়ে গেলে ইউটির মান 0 হয়ে যাবে। তাহলে গ্যালিলিও স্যারের 3 নম্বর সূত্রে আমরা ফিরে আসতে পারছি। এ হলো আমাদের সাধারণ সমীকরণের সাথে গ্যালিলিও স্যারের সূত্রের মিল। ভিডিওটি যদি ভালো লাগে, যদি এর থেকে আপনারা সামান্য উপকৃত হন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।